জাতিসংঘের মানবিক সহায়তা করিডর দলে দলে লাখে লাখে রাখাইন রাজ্যের সিভিলিয়ান পপুলেশন, বেসামরিক জনগোষ্ঠী বাংলাদেশের দিকে আসতে থাকবে, আর এপাশ থেকে প্রশিক্ষিত আরসা সশস্ত্র গোষ্ঠী যাবে ওইদিকে, আর মার্কিন যুক্তরাষ্ট্র আরাকান আর্মির জন্য এপাশ থেকে অস্ত্র পাঠাবে বাংলাদেশকে ব্যবহার করে। আর ক্রমাগত বাংলাদেশের এই সরবরাহ করিডোরটি আক্রমণের বস্তুতে পরিণত হবে, কখনো আরাকান আর্মির মানে কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষের, কখনো মিয়ানমার জান্তা সরকারের মানে চীন সরকারের পক্ষে। গত মার্চে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুটেরেস বাংলাদেশে এসে পাঞ্জাবি পরে রোহিঙ্গা শরণার্থী শিবিরে গিয়ে সলিডারিটি ইফতার করে বাংলাদেশের জনগণকে মুগ্ধ করে দেওয়ার পর যখন নবনীতা চৌধুরীর বয়ানে বলেছিলাম যে তার এই আপাত নিরীহ সফরের মূল উদ্দেশ্য রাখাইন রাজ্যের জন্য বাংলাদেশের সীমান্ত খুলিয়ে একটা সহায়তা চ্যানেল চালু করা, তখন অনেকেই এতে আমার বয়ানে ষড়যন্ত্র তত্ত্ব ছড়ানোর গন্ধ পেয়েছিলেন। কিন্তু এখন বাংলাদেশ সরকার সরাসরি বলছে যে তারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মানবিক সহায়তা করিডোর চালু করার, এবং সেটা করেছে জাতিসংঘের বারবার অনুরোধের কারণেই। কিন্তু জাতিসংঘ বাংলাদেশ থেকেই এই করিডোর খুলে দিতে চাপ দিচ্ছে কেন? এবং আমি বাংলাদেশের বর্তমান ও সাবেক যতজন কূটনীতিকের সঙ্গে সেই মার্চ থেকে কথা বলছি, কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন কর্মরত যেসব সূত্রের সঙ্গে কথা হয়েছে, তাতে এটা স্পষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ে কিংবা কূটনীতিকদের মধ্যে কেউ মনে করছেন না যে একটি মানবিক সহায়তা করিডোর খুলে দেওয়া বাংলাদেশের নিরাপত্তার জন্য কোনোভাবে মঙ্গলজনক হবে। আন্তর্জাতিক মানবিক আইন, ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল সম্পর্কে যাদের ধারণা আছে, আন্তর্জাতিক আইন সম্পর্কে যাদের ধারণা আছে, যেগুলো আমি ক্লাসরুমে পড়েছি, রেড ক্রসের ইন্টেন্সিভ ট্রেনিংয়ে এই বিষয়ে পাঠ গ্রহণের আমার সুযোগ হয়েছে, সর্বত্র বলা হয় মানবিক সহায়তা করিডোর আসলে যেই পথ দিয়ে এই করিডোর যায় সেই দেশকে মারাত্মক নিরাপত্তা ঝুঁকিতে ফেলে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলছেন বটে যে এ দিয়ে তো আর অস্ত্র যাচ্ছে না, এখন যাবে নিত্যপণ্য, অতি জরুরি দ্রব্যাদি। কিন্তু পৃথিবীর ইতিহাস বলে যত জায়গায় মানবিক সহায়তা করিডোর খোলা হয়েছে সব পথ দিয়েই শেষ পর্যন্ত জঙ্গি গেছে, মাদক আসা যাওয়া করেছে, অস্ত্র গেছে, এবং ওই করিডোরটি যে দেশে স্থাপন করা হয় বা যে দেশ থেকে শুরু করা হয় সে দেশ অন্য পক্ষের সামরিক হামলার সম্মুখীন হয়েছে। বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো পক্ষ এটাকে বুদ্ধিমানের কাজ মনে করছে না, বাংলাদেশের কূটনীতিকদের কেউ একে বুদ্ধিমানের কাজ মনে করছেন না, নিরাপত্তা বিশ্লেষকদের কেউ সারা পৃথিবী জুড়ে মনে করেন না যে মানবিক সহায়তা করিডোর খুলে দেওয়া কোনো দেশের জন্য নিরাপদ। তাহলে বাংলাদেশে এই সিদ্ধান্ত জাতিসংঘের চাপে কে চাপিয়ে দিল? ডক্টর মোহাম্মদ ইউনূস, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়োগ করা আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আর তার রোহিঙ্গা শরণার্থী বিষয়ক উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান? কার বুদ্ধিতে, কার চাপে, কোন আন্তর্জাতিক খেলোয়াড়ের আঙুলের ইশারায় বাংলাদেশের সীমান্ত মানবিক করিডোরের নামে খুলে দেওয়া হচ্ছে? জাতিসংঘ মহাসচিব মার্চে এসে আমাদেরকে, বাংলাদেশকে উপদেশ দিয়ে গেছেন যে আরাকান আর্মির সঙ্গে আলোচনা শুরু করতে হবে। সেই ডিসেম্বর থেকেই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে আছে প্রায় পুরো রাখাইন রাজ্য। তাহলে জাতিসংঘ কেন আরাকান আর্মির সঙ্গে আলোচনা করে ওই অঞ্চলে জরুরি খাদ্য সহায়তা পাঠাতে পথ তৈরির ব্যবস্থা করছে না? বাংলাদেশকে কেন জাতিসংঘ এই উপদেশ দিচ্ছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে সরবরাহ করিডোর বা যে মানবিক সহায়তা করিডোর বাংলাদেশ খুলে দিচ্ছে সেটার দেখভাল করবে কে? বাংলাদেশ সেনাবাহিনী? তাহলে আরাকান আর্মি কিংবা মিয়ানমারের জান্তা সরকার তারা যদি বাংলাদেশের এই সহায়তা করিডোরের ওপর আক্রমণ করে, তাহলে কি বাংলাদেশ সেনাবাহিনীও পাল্টা আক্রমণ করার প্রস্তুতি নিয়ে এই মানবিক সহায়তা করিডোর খুলে দিচ্ছে? মানে আমরা সরাসরি যুদ্ধে জড়াচ্ছি? নাকি বাংলাদেশ এই মানবিক সহায়তা করিডোর পাহারা দেওয়ার দায়িত্ব জাতিসংঘ বাহিনীকে দিচ্ছে? জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী সব সময় মোতায়েন হয় কনফ্লিক্ট জোনে, যুদ্ধাক্রান্ত অঞ্চলে।
বাংলাদেশ কি তাহলে নিজেকে একটা যুদ্ধাক্রান্ত যুদ্ধাবস্থার অঞ্চল হিসেবে ঘোষণা দিচ্ছে? মানবিক সহায়তা করিডোর কোথায় কোথায় হয়েছে? মানবিক সহায়তা করিডোর হয়েছে গাজায় রাফার সঙ্গে, ইজিপ্ট সীমান্ত দিয়ে। ইজিপ্টের সঙ্গে গাজায় রাফা ক্রসিং নামে যে বিখ্যাত ক্রসিং আছে, সেটিও কিন্তু মানবিক সহায়তা হিসেবে কাজ করেছে বছরের পর বছর। গাজাবাসী সবসময় এমন যুদ্ধাবস্থাতেও সবসময় এই মানবিক সহায়তা করিডোরের বিপক্ষে ছিল, এই কারণ সাধারণত এই একটি অঞ্চলের মানুষকে আরেকটি অঞ্চলে সরিয়ে নিতে শেষ পর্যন্ত জাতিসংঘ সহ আন্তর্জাতিক পক্ষগুলো এই করিডোর ব্যবহার করে। তার মানে রাখাইনকে আসলে রোহিঙ্গা মুক্ত করতে, সিভিলিয়ান মুক্ত করতে শেষ পর্যন্ত এই করিডোর ব্যবহৃত হবে না তো? মানে গত 1 বছরেও তো 1 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছেন, কারণ সেখানে আরাকান আর্মি, মিয়ানমার জান্তা সরকার, আরাকান আর্মি, আরসা, এদের মধ্যে যে ভয়াবহ সহিংস লড়াই চলছে, তাতে সেখানে সাধারণ মানুষ টিকে থাকতে পারছে না। তার মানে জাতিসংঘকে এই করিডোর খুলে তারপর শেষ পর্যন্ত ওখান থেকে বাকি জনগোষ্ঠীকে আসলে বাংলাদেশে নিয়ে আসতে চায়। সিরিয়ায়, ইউক্রেনে, সুদানে, মানে দেশগুলোর নাম শুনলে আপনার গা শিউরে উঠবে যে কোন কোন দেশে আসলে মানবিক সহায়তা করিডোর খুলতে হয়েছে জাতিসংঘের বা আন্তর্জাতিক পক্ষগুলোর। সেই করিডোরগুলো দিয়ে সব সময় শেষ পর্যন্ত বেসামরিক ব্যক্তিদের বাস্তুচ্যুত করা হয়েছে, মানে এলাকা খালি করা হয়েছে বোমা বর্ষণ করে, যুদ্ধ বাঁধিয়ে, এবং সেই এলাকায় ওই মানুষ আর কখনো ফিরতে পারেনি। এটি তো একটি সংখ্যা। আরেকটি সংখ্যার কথা তো বারবার নবনীতা চৌধুরীর বয়ানে বলি, এবং আমি সূত্র মতে বলেছি, কাজেই সংখ্যা হিসেবে বলছি না, খবর হিসেবে বলেছি আপনাদের, যে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি বলে গেছে আরাকান আর্মি মিয়ানমার জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করবে, আরও এলাকা যাতে তারা নিয়ন্ত্রণ নিতে পারে। যুক্তরাষ্ট্র তার সমর্থনে আছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র চায় যে বাংলাদেশ একটা সরবরাহ করিডোর খুলে দেবে আরাকান আর্মির জন্য, যাতে আরাকান আর্মির রসদের কোনো অসুবিধা না হয়। এবং সেই করিডোর দিয়ে টেকনাফের সিলখালি থেকে সেই করিডোর দিয়ে আপাতত বলা হচ্ছে বেসামরিক রসদ যাবে আরাকান আর্মির জন্য, কিন্তু যেটা বলেছি একবার করিডোর খুললে সেই করিডোর দিয়ে শেষ পর্যন্ত এই ভূমিতে অর্থাৎ বাংলাদেশে অস্ত্র প্রশিক্ষণ নেওয়া যোদ্ধাদেরকেও যে যেতে হবে তা একরকম নিশ্চিত। আর মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধের ছক, তাতে তারা কোনো রাগঢাকও রাখেনি। তারা বাংলাদেশের সেনাবাহিনীকে সরাসরি বলেছে যে রোহিঙ্গা শরণার্থী শিবিরে বছরের পর বছর ধরে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি, আরসার মতো রোহিঙ্গাদের যে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো কাজ করে গেছে, তাদেরকে বাধ্য করতে হবে বা তাদের ওপর চাপ সৃষ্টি করতে হবে যাতে তারাও আরাকান আর্মির সঙ্গে যোগ দেয় মিয়ানমার জান্তা সরকারের বিরুদ্ধে সেই লড়াইয়ে। বিপদ এখানেই শেষ নয়, খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটেছে। জামাতে ইসলামী, চীনের একটি প্রতিনিধি দল বাংলাদেশে যখন এখন তাদের সঙ্গে সভা করেছে, তখন চীনা কমিউনিস্ট পার্টির এই চীনা প্রতিনিধি দলকে রোববার মানে গতকালকে তারা বলেছে যে জামাতে ইসলামী চায় মিয়ানমারের আরাকান রাজ্যকেন্দ্রিক সংখ্যাগরিষ্ঠ রোহিঙ্গাদের এলাকায় একটা স্বাধীন মুসলিম রাজ্য প্রতিষ্ঠা করা হোক। আমরা জানি আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির সঙ্গে জামায়াতে ইসলামীর ঐতিহাসিক সুসম্পর্ক আছে। তারা খুবই ঘনিষ্ঠভাবে বহু বছর ধরে কক্সবাজার এবং এই পার্বত্য অঞ্চলে কাজ করে আসছে। এখন বাংলাদেশে জামায়াতে ইসলামী সরাসরি প্রকাশ্যে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলকে বলছে তারা চায় চীন ভূমিকা রাখুক এবং আরাকান রাজ্যে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করুক। তার মানে বাংলাদেশ সেনাবাহিনীর ওপর অ্যাসাইনমেন্ট বা ইউনূস সরকারের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাসাইনমেন্ট দিয়েছে যে তারা যাতে আরসাকে, রোহিঙ্গা স্যালভেশন আর্মিকে বাধ্য করে আরাকান আর্মির সঙ্গে যুদ্ধে যোগ দিতে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে, যেই মিয়ানমারের জান্তা সরকারের পক্ষে আছে চীনা কমিউনিস্ট পার্টি, চীন সরকার। এদিকে জামায়াতে ইসলামী বলছে যে তারা আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার বরাবরের যেটা চাওয়া, আরাকান রাজ্যে, রাখাইন রাজ্যে
মুসলমানদের জন্য, রোহিঙ্গাদের জন্য তারা আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করায় চীনের ভূমিকা রাখার প্রয়োজনীয়তা বোধ করে। বুঝতে পারছেন, বাংলাদেশের ভূমিতেই তার মানে ভিন্ন ভিন্ন ইন্টারেস্টের, ভিন্ন ভিন্ন আগ্রহের এবং ভিন্ন ভিন্ন মতবাদের বিভিন্ন শক্তিশালী পক্ষ জড়ো হয়ে যাচ্ছে। ইউনূস সরকার যখন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশে সেনাবাহিনীকে প্রস্তুত করছে সেনার রসদ সরবরাহ করতে, আর এতদিনে আমাদের কাছে তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা স্বীকার করেছেন যে তারা নাকি জাতিসংঘের জন্য, মানে আন্তর্জাতিক পক্ষের জন্য মানবিক সহায়তা করিডোর খুলবেন, তখন জামায়াতে ইসলামী চীনকে বলছে তারা আছে মিয়ানমারের জান্তা সরকারের পক্ষে এবং তারা চায় মিয়ানমারের জান্তা সরকারকে গিয়ে চীন প্রতিনিধি দল একথা বলুক যে তারা মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র চায় রাখাইনে। তাহলে আরসা কি আরাকান আর্মির সঙ্গে যুদ্ধ করবে, নাকি আরসা রাখাইন রাজ্যে আসলে তাদের সারা জীবনের যে স্বপ্ন একটা আলাদা রোহিঙ্গাদের রাষ্ট্র প্রতিষ্ঠা, সেটার জন্য লড়াই করবে রাখাইন রাজ্যের ভেতরে? সেই অবস্থায় কি রাখাইন রাজ্যে সাধারণ রোহিঙ্গা বা কোনো জনগোষ্ঠী টিকে থাকতে পারবে? তখন ব্যবহৃত হবে জাতিসংঘের মানবিক সহায়তা করিডোর। দলে দলে লাখে লাখে রাখাইন রাজ্যের সিভিলিয়ান পপুলেশন, বেসামরিক জনগোষ্ঠী বাংলাদেশের দিকে আসতে থাকবে, আর এপাশ থেকে প্রশিক্ষিত আরসা সশস্ত্র গোষ্ঠী যাবে ওইদিকে, আর মার্কিন যুক্তরাষ্ট্র আরাকান আর্মির জন্য এপাশ থেকে অস্ত্র পাঠাবে বাংলাদেশকে ব্যবহার করে। আর ক্রমাগত বাংলাদেশের এই সরবরাহ করিডোরটি আক্রমণের বস্তুতে পরিণত হবে, কখনো আরাকান আর্মির মানে কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষের, কখনো মিয়ানমার জান্তা সরকারের মানে চীন সরকারের পক্ষের। বাংলাদেশে এত বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি করার দায় দায়িত্ব আমরা কি কখনো অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়েছিলাম? জুলাই আগস্টে শেখ হাসিনার পতনের পর এই সরকার যে স্বাধীন 2.0 নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে এলো, তাদের কাছে কি আমাদের কারও দাবি ছিল যে আপনারা একটি যুদ্ধে জড়িয়ে পড়বেন, মার্কিন যুক্তরাষ্ট্র চীন দুই পক্ষই বাংলাদেশে যে কোনো সময় আক্রমণ করতে পারে এমন একটা নিরাপত্তা ঝুঁকি তৈরি করবেন, আর জাতিসংঘের নামে পশ্চিমা বিশ্বের কাছে, আন্তর্জাতিক পক্ষের কাছে বাংলাদেশের সীমান্ত খুলে দেবেন আর সেই এলাকা পাহারা দেবে বিদেশি সৈন্য? আমরা কবে ইউনূস সরকারকে এই দায়িত্ব দিয়েছিলাম? রাখাইনে সহায়তা পাঠানোর জন্য বাংলাদেশের মধ্য দিয়ে মানবিক করিডোর দিতে নীতিগতভাবে রাজি হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন একথা জানিয়েছেন। 27শে এপ্রিল তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন। জনাব তৌহিদ বলেছেন, রাখাইন রাজ্যে সহায়তা পাঠানোর জন্য তার সরকার রাজি, তবে সেখানে আছে কিছু শর্ত। শর্তগুলো পূরণ হলেই বাংলাদেশ সরকার সাহায্য করবে, এমনটাই আশ্বস্ত করেছেন তিনি। প্রশ্ন হলো, কথা ছিল ধীরে সুস্থে সিদ্ধান্ত নেয়ার, তাহলে বাংলাদেশ হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নিল, আর শর্তগুলোই বা কি কি? আবার বাংলাদেশের এমন সিদ্ধান্তে বঙ্গোপসাগর রাজনীতির সাথে জড়িত মিয়ানমার এবং তিন পরাশক্তি চীন, রাশিয়া ও ভারতের প্রতিক্রিয়া কি হবে? চলুন যাওয়া যাক বিশ্লেষণ। পুরো রাখাইন রাজ্যটি যুদ্ধ বিধ্বস্ত। অনেকে একে ছোটখাটো সিরিয়া, লিবিয়া বলে থাকেন। নিয়মিত গোলাগুলি চলছে। রাজ্যটিতে মিয়ানমারের জান্তা বাহিনীর সাথে আরাকান আর্মির সংঘাত নিয়মিত ঘটনা। পুরো রাজ্যের 17টি শহরের মধ্যে আরাকান আর্মি দখলে নিয়েছে 14টি শহর। এমনকি বাংলাদেশ মিয়ানমার সীমান্তে 271 কিলোমিটার এলাকাও মিয়ানমারের এই সশস্ত্র গোষ্ঠীটির দখলে। রাখাইনের সব অর্থনৈতিক কার্যক্রম ভেঙে পড়েছে। মিয়ানমারের জান্তা বাহিনী আরাকান আর্মিকে কোণঠাসা করতে রাজ্যটিতে সব ধরনের সরবরাহ বন্ধ করে দিয়েছে। এমন পরিস্থিতিতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক অনেক সংস্থা দুর্ভিক্ষের আশঙ্কা করছেন। এ কারণে বাংলাদেশ হয়ে রাখাইনে বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তার প্রস্তাব দিয়েছিল সংস্থাগুলো। এমন প্রস্তাব প্রথম দিয়েছিল জাতিসংঘের সাবেক কর্মকর্তাদের নিয়ে গঠিত ত্রাণ সংস্থা স্পেশাল অ্যাডভাইজরি কাউন্সিল ফর মিয়ানমার বা SACM। সংস্থাটি গত বছর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই প্রথম এমন প্রস্তাব তুলে ধরেছিল।
2024 সালের 19শে অগস্ট সংস্থাটি এক বিবৃতিতে রাখাইন রাজ্যে একটি মানবিক করিডোর চালু করতে এবং রাষ্ট্রের সব জাতিগত ও ধর্মীয় সম্প্রদায়ের কাছে ত্রাণ সরবরাহের অনুমতি দিতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার জন্য আরাকান আর্মির প্রতি আহ্বান জানায়। এরপর থাইল্যান্ড ভিত্তিক মানবাধিকার সংগঠন ফর্টিফাইড রাইটস বাংলাদেশের প্রতি এই আহ্বান জানায়। সংস্থাটি গত 11ই মার্চ মিয়ানমারের রাখাইন রাজ্যে গৃহযুদ্ধের শিকার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা এবং বাণিজ্যিক কার্যক্রম অব্যাহত রাখতে বাংলাদেশ ও আরাকান আর্মিকে মানবিক করিডোর দিতে বলেছে। সংস্থাটি তাদের বিবৃতিতে আরো বলেছিল, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তার বাংলাদেশ সফরে সীমান্তের দুই পাশের মানবিক চাহিদা নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। এর ঠিক 2 দিন পরেই বাংলাদেশ সফরে আসেন জাতিসংঘের মহাসচিব। গুতেরেস গত 13 থেকে 16ই মার্চ বাংলাদেশ সফর করেছিলেন। সফর শেষে যৌথ সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বলেছিলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনকে সফল করতে মিয়ানমারে মানবিক সহায়তা পাঠিয়ে সহায়ক পরিবেশ তৈরি করতে হবে। এ কারণে পরিস্থিতি অনুকূল হলে বাংলাদেশের ভেতর দিয়ে মানবিক সহায়তা পাঠানোর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেছি। তবে অবশ্যই এ বিষয়ে মিয়ানমারের সংঘাতে জড়িত পক্ষগুলোর অনুমোদন ও সহযোগিতা প্রয়োজন। জাতিসংঘ মহাসচিবের এমন প্রস্তাবের পরই বিষয়টি লাইমলাইটে চলে আসে। কিন্তু জাতিসংঘের প্রস্তাবের প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে ধীরে চলনীতি অনুসরণের সিদ্ধান্ত হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, জাতিসংঘের প্রস্তাবটি ছিল স্পর্শকাতর। অন্তর্বর্তী সরকারের প্রাথমিক সিদ্ধান্ত ছিল নির্বাচিত রাজনৈতিক সরকার এসে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। বিশেষ করে বাংলাদেশে একটি অনির্বাচিত সরকারের আমলে কেন এরকম একটি প্রস্তাব এলো, কেন এটি বিগত সরকারের সময় আসেনি, বা কেন গুতেরেস তা আগামী নির্বাচিত সরকারের জন্য অপেক্ষায় রাখলেন না, সেসবও প্রশ্ন উঠেছিল। তা সত্ত্বেও কেন 40 দিনের ব্যবধানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত পাল্টে ফেলল? সরকারের পররাষ্ট্র উপদেষ্টা 27 এপ্রিল সাংবাদিকদের বললেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা দিতে মানবিক করিডোরের বিষয়ে নীতিগতভাবে রাজি হয়েছে তার সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, মূলত দুটি বিষয়ে বাংলাদেশ সরকার এমন সিদ্ধান্ত গ্রহণে কাজ করেছে। প্রথমত, মার্কিন সরকারের চাপ। রাখাইন রাজ্যের সিতোয়ে, কিয়াকফি এবং মানাং শহর দখল করে স্বাধীন আরাকান রাজ্য গঠন করতে চায় আরাকান আর্মি। আর মিয়ানমারের উপর চীনের প্রভাব ক্ষুণ্ণ করতে আরাকান আর্মিকে সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র। কিন্তু সেটি সরাসরি দিলে চীনের সাথে সম্মুখ যুদ্ধ বেঁধে যেতে পারে। তাই বাংলাদেশের করিডোরের মধ্য দিয়ে দিতে চায় দেশটি। এ নিয়ে বাংলাদেশ সরকারের সাথে মার্কিন প্রশাসন বেশ কিছুদিন হলো জোরের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। মূলত জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফর শেষ হওয়ার পরই মার্কিনীদের তৎপরতা শুরু হয়েছিল। মার্চের শেষ দিকে বাংলাদেশ সফর করেন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভোয়েলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এরপর 15ই এপ্রিল 4 দিনের সফরে বাংলাদেশে আসেন যুক্তরাষ্ট্রের 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। এরা হলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। এই সফরে হেরাপের সাথে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনও উপস্থিত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, হেরাপ বাংলাদেশ সফর করেছিলেন বিশেষ করে মিয়ানমার রাখাইনে আরাকান আর্মিকে সহায়তা দেওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য। এর পরপরই বাংলাদেশ সফর করেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জাঁ-পিয়ের ল্যাক্রোয়া। বিদেশি গণমাধ্যমের খবর অনুযায়ী মার্কিন সরকারের প্রস্তাবটি বাংলাদেশ সরকারের পক্ষে গুরুত্বের সাথে নেওয়া ছাড়া উপায় ছিল না। এরই মধ্যে টেকনাফের অদূরে শিলখালীকে বেছে নেওয়া হয়েছে করিডোরের বাংলাদেশের অংশ হিসেবে। সেই শিলখালীতে যৌথ ফায়ারিং রেঞ্জও আছে। সূত্রগুলো বলছে, বাংলাদেশের দ্রুত সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আরেকটি বিষয় যেটি কাজ করেছে সেটি হলো আরাকান আর্মির সাথে যোগাযোগ।
বাংলাদেশ মিয়ানমার সীমান্তে 271 কিলোমিটার এলাকা আরাকান আর্মি দখল করে নেয়ার পর থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মিয়ানমারের এই সশস্ত্র গোষ্ঠীটির সাথে যোগাযোগ শুরু করেছে। 27 এপ্রিলও সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, দেশের স্বার্থে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকা যাবে না। আরাকান আর্মির বিরুদ্ধে জান্তা সরকারের হয়ে লড়ছে রোহিঙ্গা মুসলিমদের সংগঠন আরসা। বাংলাদেশ সরকার আরসা প্রধান আতাউল্লাহ জর্নিকে গ্রেপ্তার করেছে। এরই মধ্যে 16 ও 17 এপ্রিল বাংলাদেশ সীমান্তে ঢুকে বান্দরবানের রেমাক্রিতিতে তারা জল কেলি উৎসব করে গেছে। তবে এর মধ্যেও বাংলাদেশের জেলেদের অপহরণ করা অব্যাহত রেখেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীটি। এমনকি তাদের কারণে নদী পথে মিয়ানমারের সাথে বাণিজ্য বন্ধ করে রাখতে হয়েছে বাংলাদেশকে। সূত্রগুলো বলছে, আরাকান আর্মিদের এই দৌরত্ব কমাতে আর মার্কিন প্রস্তাবে রাজি না হয়ে বিকল্প কোনো পথ খুঁজে না পেয়ে বাংলাদেশ সরকার মিয়ানমারের রাখাইন রাজ্যের জন্য করিডোর দিতে রাজি হয়েছে। দর্শক, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, এই করিডোর দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের কিছু শর্ত আছে। তবে তিনি সংবাদ ব্রিফিং এর শর্তগুলো কি কি তা বলেননি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের একজন কর্মকর্তা বলেছেন, বাংলাদেশের পক্ষ থেকে অনেকগুলো প্রস্তাব দেওয়া হয়েছে। সেগুলোর মধ্যে 6টি প্রস্তাবের উপর জোর দেওয়া হবে। সেগুলো হলো রোহিঙ্গাদের ফেরত নিতে সম্মত হওয়া, নদীপথে বাণিজ্যে বাধা না দেয়া, অপহরণ বন্ধ করা, মাদকের কোনো চালান যাতে করিডোর দিয়ে আসা যাওয়া না করে সেটি নিশ্চিত করা এবং কুকি চীন ও ইউপিডিএফ সহ সশস্ত্র গোষ্ঠীগুলোকে সাহায্য না করা এবং সবশেষ করিডোর দিয়ে কোনো ভারী যুদ্ধাস্ত্র আনা নেয়া না করা। গত মার্চে বাংলাদেশের প্রধান উপদেষ্টা 1 বছরের মধ্যে রোহিঙ্গাদের আরাকানে ফিরে যাওয়ার কথা বলেছিলেন, কিন্তু বিমস্টেক সম্মেলনে জান্তা সরকারের সাথে বৈঠকের পর সেটি যে কথার কথা ছিল তা সরকারের পক্ষ থেকেও শেষ পর্যন্ত প্রকাশ করা হয়। এরই মধ্যে ওই বৈঠকের বিরোধিতা করে আরাকান আর্মি বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে। এ কারণে করিডোর দেওয়ার আগে বাংলাদেশ সরকার আদৌ রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে কতটুকু সফল হবে সেটি খতিয়ে দেখতে চায়। সূত্রগুলো বলছে, রাখাইন রাজ্য দখলে নেয়ার পর কি পরিমাণ রোহিঙ্গাকে ফেরত নিবে সে নিশ্চয়তাও চায় সরকার। করিডোর দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হলো মাদকের বাজার। কারণ গোল্ডেন ট্রায়াঙ্গেলের অংশ হিসেবে মিয়ানমারের এই অঞ্চলটি বিশ্বে মাদক, অবৈধ অস্ত্র এবং নারী ও শিশু পাচারের অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। করিডোর দিলে মাদক বা অবৈধ অস্ত্র বাংলাদেশে প্রবেশের আশঙ্কা থাকবে। এছাড়া মিয়ানমারের রাখাইনে বর্তমানে কোনো স্বীকৃত প্রশাসন নেই, ফলে সেখানকার নন স্টেট অ্যাক্টরদের সঙ্গে কোনো ধরনের দর কষাকষির আলাদা ঝুঁকি রয়েছে। সেই সঙ্গে অন্যান্য নিরাপত্তার ঝুঁকি তো রয়েছে। সেজন্য বাংলাদেশ প্রকাশ্যে জাতিসংঘ এবং পর্দার আড়ালে যুক্তরাষ্ট্রের উপর ভরসা করতে চায়। দর্শক, আন্তর্জাতিক পরিসরে এরকম মানবিক সহায়তার অনেকগুলো নজির আছে। এরকম জনপদে মানবিক সহায়তার অনিবার্য অনুষঙ্গ হিসেবে চলে আসে সামরিক প্রসঙ্গ। রাখাইন রাজ্য নিয়ে শুধু মিয়ানমার সরকারই নয়, বরং বিশ্বের 3 পরাশক্তি চীন, ভারত ও রাশিয়ার মাথা ব্যথা আছে। ইতিমধ্যে আরাকান আর্মির সাথে যোগাযোগের বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের কাছে অসন্তুষ্টির কথা জানিয়ে চিঠি দিয়েছে জান্তা সরকার। আবার বঙ্গোপসাগরের আশেপাশে চীন ভারত উভয়ের তৃতীয় আন্তর্জাতিক মহলের জন্য করিডোরকে সন্দেহের চোখে দেখছে। ভূ রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাতজনিত বিবেচনার বাইরেও রাখাইনে তাদের উভয়ের বিপুল অর্থনৈতিক বিনিয়োগ রয়েছে। সিতুই ও কিয়াকফিউ হলো চীনের ভবিষ্যৎ অর্থনীতির লাইফলাইন। ভারতের আছে কালাদান প্রজেক্ট। তাদের জন্য এটি এক গুরুতর নিরাপত্তার প্রশ্ন বটে। আবার ট্রাম্প প্রশাসনের সঙ্গে রুশ সরকারের সুসম্পর্ক থাকলেও মিয়ানমার হলো রাশিয়ার সবচেয়ে বড় অস্ত্র ক্রেতা। ফলে আন্তর্জাতিক মহলের ধারণা হলো শুধু মানবিক সাহায্য দেওয়ার জন্য নিরীহ কোনো করিডোর এটি হওয়ার সম্ভাবনা নেই। এই করিডোরের মাধ্যমে আরাকান আর্মি শক্তিশালী হলে বাংলাদেশ এক ধরনের প্রক্সি ওয়ারে জড়িয়ে যেতে পারে। অন্যদিকে আরসার একটি গ্রুপও সীমান্তের পাহাড়গুলোতে সক্রিয় হয়ে উঠতে পারে, কারণ বুথিজংয়ে ব্যাপক হারে রোহিঙ্গাদের নির্যাতনের জন্য আরাকান আর্মিকে দায়ী করা হয়। দর্শক, বিশ্বে অনেকগুলো নজির আছে যেখানে আপাত নিরীহ সহায়তা চলতে চলতেই প্রতিদিন একটু একটু করে জটিলতা বেড়েছে।
নির্বাচিত সরকারবিহীন অবস্থা এবং অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা চলতি টালমাটাল সময় বাংলাদেশ এরকম পদক্ষেপে কোন বিপদে পড়তে যাচ্ছে? বিশেষ করে জাতিসংঘ নামে প্রতিষ্ঠানের উপর ইউরোপ আমেরিকার আছে ব্যাপক প্রভাব, আবার মিয়ানমার বিষয়ে তাদের সঙ্গে চীন ও রাশিয়ার আছে মতভিন্নতা। এমন পটভূমিতে রাখাইনমুখী করিডোরে সব পরাশক্তির ঐক্যমত্য কি থাকবে? যদি না থাকে তাহলে বাংলাদেশের করিডোর যে কূটনৈতিক আপত্তি, রাজনৈতিক বিরোধিতা এবং সামরিক ঝুঁকিটা থাকবে সেটা কে সামাল দিবে? আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।